সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই এসএমএসের মাধ্যমে অনুরোধ জানিয়েছ আমি যেন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আলোচনা করি। আর তোমাদের অনুরোধ রক্ষার্থে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা প্রথমে কবি সম্পর্কিত খানিকটা আলোচনা করব, তারপর কবিতার প্রেক্ষাপট, অতঃপর আমরা মূল কবিতায় চলে যাব। তাহলে চলো বন্ধুরা, আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে কিছুটা আলোচনা করছি। মাইকেল মধুসূদন দত্ত 25 জানুয়ারি 1824 সালে কেশবপুর সাগরদাড়ি গ্রাম যশোরে জন্মগ্রহণ করেন। বাবা রাজনারায়ণ দত্ত পৈতৃক সূত্রে ছিলেন জমিদার, আর পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী। মা জাহ্নবী দেবী শিক্ষিত হলেও তিনি ছিলেন একজন সহজ সরল সাদামাটা গৃহিণী। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিকতার পথস্রষ্টা। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। উদ্ভবকালে শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। শর্মিষ্ঠা তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক আধুনিক নাটক। তাছাড়া রত্নাবতী, পদ্মাবতী, কৃষ্ণকুমারী তার উল্লেখযোগ্য এবং আলোচিত নাটক। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তই সর্বপ্রথম সার্থক আধুনিক প্রহসনের রচয়িতা। বুড়ো শালিকের গাড়ের রো, একেই কি বলে সভ্যতা হচ্ছে তার রচিত কালজয়ী প্রহসন। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা কাব্যের আধুনিকতার বরপুত্র। তিনি তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা ইত্যাদি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থসমূহ রচনা করেছেন। বাংলা সাহিত্যে সনেটের স্রষ্টা বা প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনিই সর্বপ্রথম বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন। তার সর্বপ্রথম সনেটের নাম হচ্ছে বঙ্গভাষা। প্রকাশকাল 1860 সাল। তিনি সর্বমোট 102টি সনেট রচনা করেছেন। শুধু কি তাই, বাংলা সাহিত্যের ছন্দের জগতে তিনি যুগান্তকারী পরিবর্তন সৃষ্টি করেছেন অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করে। আর আমরা জানি তাবৎ পৃথিবী জুড়ে সাহিত্যের দুটো ধারা প্রচলিত আছে। এক
পাশ্চাত্য সাহিত্য, 2 প্রাচ্য সাহিত্য। আর এই 2 ধারার সমন্বিত রূপই হচ্ছে বিশ্ব সাহিত্য। আর এই বিশ্ব সাহিত্যে বাংলার একমাত্র সার্থক, পরিপক্ক, অদ্বিতীয়, বিশ্বনন্দিত মহাকবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য, প্রকাশকাল 1861 সাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচ্য কবিতাটির সঙ্গে কবির জীবনগাথা ও সাহিত্যিক জীবনের সার্থকতা ওতপ্রোতভাবে জড়িত। তাই কবিতাটি বোঝার সুবিধার্থে আমরা স্বল্পতার মধ্য দিয়েও একটু বিস্তৃত আলোচনা করব। আমরা জানি বাল্যকাল থেকেই মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য এবং ইউরোপিয়ান জীবন স্টাইলের প্রতি ব্যাপক দুর্বলতা ছিল, ঝোঁক ছিল। অন্যদিকে 1833 সালে মানসম্মত শিক্ষা অর্জনের জন্য বাবা রাজনারায়ণ দত্ত কবিকে কলকাতার হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি করে দেন। আর তৎকালীন সময়ে হিন্দু কলেজে একজন ইংরেজির অর্থাৎ ইংরেজি বিষয়ে একজন ইংরেজ অধ্যাপক ছিলেন, নাম হেনরি ডিরোজিও। একজন শিক্ষিত মানুষ, আধুনিক মানুষ, সচেতন মানুষ, মননশীল, সৃজনশীল, প্রগতিশীল মানুষ বলতে যা বোঝায় হেনরি ডিরোজিও ছিলেন ঠিক তাই। এক বিষয়ের শিক্ষক হয়েও তিনি বহু বিষয়ের পণ্ডিত ছিলেন। সম্মোহনী ক্ষমতা ছিল তার মধ্যে, তার কথায় জাদু ছিল, ব্যবহারে জাদু ছিল। তিনি সহজেই ছাত্রদের তার দলভুক্ত করে নিতে পারতেন। কিন্তু এত গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও এই মানুষটির মধ্যে একটি খারাপ গুণ ছিল। তিনি নীরবে নিবৃত্তে হিন্দু ও মুসলিম ছাত্রদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার একটি অপচেষ্টা চালাতেন। আর আমাদের মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে তার সংস্পর্শে যেতে থাকেন। এক সময় তিনি অন্যতম ইয়ং বেঙ্গল হয়ে ওঠেন। তৎকালীন সময়ে এই ডিরোজিওর দলভুক্ত ছাত্রদের বলা হতো ইয়ং বেঙ্গল। আর এই ডিরোজিওর সান্নিধ্যে আস্তে আস্তে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের মধ্যে ইংরেজি ভাষার প্রতি, ইংরেজি সাহিত্যের প্রতি এবং ইউরোপিয়ান জীবন স্টাইলের প্রতি তার যে দুর্বলতা, তার যে ঝোঁক ছিল, সেটি আরও বহুগুণে বৃদ্ধি পেতে শুরু করল। তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন যে একদিন তিনি ইংরেজি সাহিত্যে, ইংরেজি ভাষায় বিশ্ববরেণ্য সাহিত্যিক হবেন। আর এই স্বপ্নকে সামনে রেখে তিনি হঠাৎ করে 1843 সালের 9 ফেব্রুয়ারি তারিখে নিজের ধর্মটাকে পরিত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। সংবাদ পেয়ে বাবা রাজনারায়ণ দত্ত কবিকে তেজ্যপুত্র করে দিলেন। অন্যদিকে
হিন্দু কলেজ থেকেও তাকে বহিষ্কার করা হলো। অতঃপর তিনি চলে গেলেন শিবপুরের বিশপস কলেজে গিয়ে তিনি ভর্তি হলেন। জীবনে আর্থিক টানাপোড়েন শুরু হলো। এই আর্থিক টানাপোড়েন থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন ভাষা শিখতে শুরু করলেন। গ্রিক, হিব্রু, ল্যাটিন, ইতালিয়ান, ফরাসি, জার্মানি ইত্যাদি ভাষা তিনি শিখেছিলেন। জীবনে 13 থেকে 14টি, আবারও বলছি 13 থেকে 14টি ভাষা তিনি শিখেছিলেন। অতঃপর 1849 সালে তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি জীবনের সর্বপ্রথম একটি ইংরেজি সাহিত্য রচনা করেন, দ্য ক্যাপটিভ লেডি। কিন্তু এই সাহিত্য সমাদর কুড়াতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে তিনি আরও একটি ইংরেজি সাহিত্য রচনা করেন, ভিশন অব দ্য পাস্ট। আবারও বলছি, ভিশন অব দ্য পাস্ট। এই সাহিত্যটিও ব্যর্থতায় প্রতিপন্ন হয়। পরপর 2টি সাহিত্য যখন প্রশংসা কুড়াতে ব্যর্থ হয়, তখন কবি খুবই আহত হন। তিনি নিজের ভুল বুঝতে পারেন, অনুশোচনায় দগ্ধ হন। তার মধ্যে বোধোদয় সৃষ্টি হয়। তিনি মাতৃভাষা বাংলায় সাহিত্য রচনা করতে শুরু করেন। সর্বশেষ তিনি 1861 সালে বাংলা ভাষায় তার জীবনের সর্বশ্রেষ্ঠ সাহিত্য মেঘনাদবধ কাব্য তিনি রচনা করেন। আর এই রচনাটির মধ্য দিয়েই তিনি বিশ্বের মধ্যে, অর্থাৎ তার যে স্বপ্ন ছিল তিনি বিশ্ববরেণ্য সাহিত্যিক হবেন, তিনি হয়েছিলেন, তবে ইংরেজি ভাষায় নয়, বাংলা ভাষায়। আর এই মেঘনাদবধ কাব্য রচনার মধ্য দিয়েই তিনি নিজে যেমন বিশ্বখ্যাত মহাকবিতে পরিণত হয়েছেন, ঠিক তেমনি বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে একটি মর্যাদার আসন তিনি সৃষ্টি করে দিয়েছেন। আর এই মেঘনাদবধ কাব্যের অংশবিশেষ হচ্ছে আমাদের আজকের এই কবিতা তথা বিভীষণের প্রতি মেঘনাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা কবিতার প্রেক্ষাপট আলোচনা করব। আর কবিতাটি বোঝার জন্য প্রেক্ষাপট বোঝা অত্যন্ত জরুরি। যদি আমরা কবিতার প্রেক্ষাপট বুঝতে পারি, তাহলে কবিতাটি আমরা খুব সহজে বুঝতে পারব। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রচিত রামায়ণ অনুসারে মেঘনাদবধ কাব্য রচনা করেছেন। মেঘনাদবধ কাব্যটি কবি 9টি স্বর্গে রচনা করেছেন। এই 9টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ, যার নাম বধ পর্ব, সেই বধ পর্বের অংশবিশেষ হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। কিন্তু কবি এই রামায়ণকে অনুসরণ করে মেঘনাদবধ কাব্য রচনা করলেও চরিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি অসাধারণ শিল্প নৈপুণ্যতার পরিচয় দিয়েছেন। কিন্তু সেই রামায়ণের মধ্যে আমরা কিছু পৌরাণিক কাহিনী দেখতে পাই। আমরা
এখন সেই রামায়ণের পৌরাণিক কাহিনী নিয়ে একটু আলোচনা করব। তবে বন্ধুরা, আমাদের কবিতার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা আলোচনা করব। তাহলে আসো বন্ধুরা, আমরা বোর্ডে দেখছি পৌরাণিক কাহিনী। আমরা রামায়ণে দেখতে পাই যে একটি রাজ্য আছে, রাজ্যের নাম লঙ্কাপুরী। এই যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তটি হচ্ছে একটি দ্বীপ রাজ্য, নাম হচ্ছে লঙ্কাপুরী। এই লঙ্কাপুরীতে রাক্ষস খক্ষসের বসবাস। আর এই লঙ্কাপুরীর রাজা হচ্ছেন রাবণ। লঙ্কাপুরীর রাজাকে রাবণ। এই রাবণের ভাই হচ্ছে বিভীষণ, আরেক ভাই হচ্ছে কুম্ভকর্ণ। লঙ্কাপুরীর রাক্ষসদের রাজার একমাত্র বোনের নাম হচ্ছে শূর্পনখা। শূর্পনখা। আর এই রাক্ষস রাজ রাবণের দুটো পুত্র ছিল। একজন হচ্ছে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ, আরেকজন হচ্ছেন বীরবাহু। এই যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, শূর্পনখা, মেঘনাদ, ইন্দ্রজিৎ, বীরবাহু, এরা সবাই হচ্ছেন রামায়ণে রাক্ষস চরিত্র। আর অন্যদিকে আমরা দেখতে পাই পৌরাণিক কাহিনীর আরেক অংশে রাজা দশরথ। এই রাজা দশরথের 350 জন স্ত্রী ছিল। এই 350 জন স্ত্রীর মধ্যে তিনি 3 জন স্ত্রীকে অত্যধিক ভালোবাসতেন। প্রথম জন হচ্ছে কৌশল্যা, দ্বিতীয় জন হচ্ছেন কৈকেয়ী, তৃতীয় জন হচ্ছেন সুমিত্রা। আর এই কৌশল্যার পুত্র হচ্ছে রাম বা রামচন্দ্র। তার স্ত্রীর নাম হচ্ছে, রামচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে সীতা। অন্যদিকে কৈকেয়ী, রানী কৈকেয়ীর পুত্রের নাম হচ্ছে ভরত এবং সুমিত্রার পুত্রের নাম হচ্ছে লক্ষণ। যদিও আমরা জানি রাজা দশরথের আরও পুত্র ছিল, কিন্তু যতটুকু কবিতার জন্য প্রয়োজন আমরা ততটুকু আলোচনা করছি। এখন এই যে রামচন্দ্র এবং লক্ষণ, এদেরকে আমরা রামায়ণে পাই দেবদেবী তুল্য উত্তম চরিত্র হিসেবে। আর অন্যদিকে এদেরকে আমরা পাই রাক্ষস খক্ষস চরিত্র হিসেবে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রচিত রামায়ণ অনুসারে মেঘনাদবধ কাব্য রচনা করলেও তিনি এই রাক্ষস খক্ষস চরিত্রগুলোর মধ্যে মানবীয় গুণাবলী সৃষ্টি করেছেন। আর এই উত্তম চরিত্র রাম লক্ষণের মধ্যে তিনি নিকৃষ্টতা অর্থাৎ রাক্ষসীয় গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন জাগে, কেন তিনি এমনটা করলেন? আমরা জানি বাংলা সাহিত্য 3টি যুগে বিভক্ত: আদিযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মাইকেল মধুসূদন দত্ত খেয়াল করে দেখলেন আদিযুগ এবং মধ্যযুগের যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যে মানুষের আধিপত্য নেই। মানুষই সাহিত্য রচনা করছে, আর সেই সাহিত্যে অলৌকিকতা, দৈব শক্তি, আধ্যাত্মিকতা, দেবদেবীর আধিপত্য ছিল।
মানুষের আধিপত্য ছিল না। আর তাই তিনি মেঘনাদবধ কাব্যে মনুষ্য আধিপত্য সৃষ্টি করতে রাক্ষস খক্ষস চরিত্রগুলোর মধ্যে সৃষ্টি করেছেন মানবীয় গুণাবলী এবং দেবদেবীর তুল্য উত্তম চরিত্র রাম লক্ষ্মণের মধ্যে প্রদান করেছেন রাক্ষসীয় গুণাবলী। আর এতে করেই বাংলা সাহিত্যে মনুষ্য আধিপত্য সৃষ্টি হয়েছে এবং আধুনিকতার যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ বাংলা সাহিত্যে যে রেনেসাঁস, সেই রেনেসাঁস শুরু হয়েছে মেঘনাদবধ কাব্যের মধ্য দিয়ে। এখন আমরা দেখি এই যে রাজা দশরথ এবং দশরথের তিনজন স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, তিনজন পুত্র, কৌশল্যার পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত, সুমিত্রার পুত্র লক্ষ্মণ। কৈকেয়ী একদিন জানতে পারলেন কৌশল্যার পুত্র রামকে রাজা দশরথ রাজা ঘোষণা করেছেন, কিন্তু কৈকেয়ী এটি মন থেকে মেনে নিতে পারেননি। তাই তিনি ষড়যন্ত্রের জাল বুনন করতে শুরু করলেন। হঠাৎ একদিন তার দাসী ময়রা, আবারও বলছি দাসী ময়রার কাছে জানতে পারলেন রাজা দশরথ তার প্রাসাদের উদ্দেশ্যে রওনা করেছেন। রাজা দশরথ এসে দেখেন তার প্রাণপ্রিয় রানী কৈকেয়ী রানীর ভেষ অর্থাৎ রানীর পোশাক বর্জন করে দাসীবাদীদের কাপড় পরে তিনি মাটিতে শুয়ে আছেন। রাজা এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে? তখন তিনি রাজার উদ্দেশ্যে বলেন মনের কষ্ট, মনের কষ্টে তিনি এমনটা করছেন। তখন রাজা দশরথ তাকে প্রতিশ্রুতি দেন, ওয়াদা দেন, খুলে বলো তোমার কষ্ট কি? আমি রাজা দশরথ কথা দিচ্ছি তোমার মনের কষ্ট দূর করে দেব। কৈকেয়ী সেই সুযোগে বলে ফেললেন আমার পুত্র ভরতকে রাজা করতে হবে আর কৌশল্যার পুত্র রামকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। যথা কথা তথা কাজ। রাজা দশরথ রামকে বনবাসে পাঠিয়ে দিলেন। রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে চলে গেলেন, কিন্তু সুমিত্রার পুত্র লক্ষ্মণ রামকে অত্যধিক শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তাই ভাই ভাবিকে দেখভাল করার জন্য লক্ষ্মণ সঙ্গে গেলেন। গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে গিয়ে তারা বনবাস জীবন শুরু করলেন। ভালোই সুখেই তাদের দিন কাটছিল, কিন্তু হঠাৎ করে রাবণের একমাত্র বোন শূর্পণখা রামচন্দ্রকে দেখলেন, ক্রাশ খেলেন। অর্থাৎ রামকে দেখে তার অত্যধিক ভালো লাগলো, তাই তিনি সীতাকে হত্যা করে রামকে গ্রহণ করতে চাইলেন। কিন্তু ভাই লক্ষ্মণ শূর্পণখাকে অপমান করে তাড়িয়ে দিলেন। কোথাও কোথাও উল্লেখ আছে শূর্পণখার নাক কেটে দিলেন, আর শূর্পণখা তার রাক্ষস রাজ ভাই রাবণকে গিয়ে তার অপমানের কথা বললেন। রাবণ সদল বলে ছুটে এলেন,
পঞ্চবটী বনে এসে রাম এবং লক্ষ্মণকে না পেয়ে রামের স্ত্রী সীতাকে তিনি অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে যান, নিয়ে বন্দি করে রাখেন। এইদিকে রাম এবং লক্ষ্মণ সদলবলে দ্বীপরাজ্য লঙ্কাপুরীতে গিয়ে যুদ্ধ ঘোষণা করেন। আর সেই যুদ্ধে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং রাবণের ছেলে বীরবাহু মৃত্যুবরণ করেন। যখন যুদ্ধ চলছিল ঠিক তখন ইন্দ্রজিৎ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদ, পৌরাণিক ইতিহাস সাক্ষ্য দেয় তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে তিনি লঙ্কাপুরীতে ছিলেন না। তিনি প্রমোদ উদ্যানে স্ত্রী প্রমীলাকে নিয়ে রসলীলায় ব্যস্ত ছিলেন, অর্থাৎ অবসর যাপন করছিলেন। যখন শুনতে পেলেন যে ভাই বীরবাহুকে এবং চাচা কুম্ভকর্ণকে হত্যা করা হয়েছে, তখন তিনি ছুটে আসেন লঙ্কাপুরীতে। লঙ্কাপুরীতে এসে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যখনই তিনি যুদ্ধে যান তখনই তিনি ইষ্টদেব তথা অগ্নিদেবের পুজো করেন। তারপর তিনি যুদ্ধে যান। এসে তিনি লঙ্কাপুরীর নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্টদেবের পুজো করছিলেন। যখন ইষ্টদেবের পুজো করছিলেন ঠিক তখন সেখানে তিনি লক্ষ্মণের উপস্থিতি লক্ষ্য করলেন। মেঘনাদ ভেবেছিলেন অগ্নিদেব তার পুজোতে সন্তুষ্ট হয়েছেন বলে তার সামনে লক্ষ্মণের বেশ ধারণ করে উপস্থিত হয়েছেন। কিন্তু খানিকক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায়। সত্যিকার অর্থেই সেটা অগ্নিদেব ছিলেন না, ছিলেন রামের ছোট ভাই লক্ষ্মণ। অলৌকিকতার দেবী তথা মায়াদেবীর মায়া বলে এবং বিভীষণের সহযোগিতায় লক্ষ্মণ ইন্দ্রজিৎ তথা মেঘনাদকে হত্যা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছেন। প্রবেশ করে যখন তিনি ইন্দ্রজিতের উপর সশস্ত্র অবস্থায় আক্রমণ করলেন, তখন মেঘনাদ তথা ইন্দ্রজিৎ ছুটে যাচ্ছিলেন অস্ত্রাগারের দিকে। যখন ছুটে যাচ্ছিলেন অস্ত্রাগারের দিকে তখন আপন চাচা, পিতৃতুল্য আপন চাচা তার পথ রোধ করে দাঁড়িয়েছিলেন, তাকে অস্ত্রাগারে যেতে দেবেন না। ঠিক চাচাকে দেখেই তিনি বুঝতে পেরেছিলেন মহা ষড়যন্ত্র শুরু হয়েছে। চাচাকে দেখে অর্থাৎ বিভীষণকে দেখে ইন্দ্রজিৎ তথা মেঘনাদের মনে যে ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, সেই ক্রিয়া প্রতিক্রিয়ার অংশটুকুই আমরা পাব আমাদের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায়।
আর কবিতার এই অংশটি আমরা মেঘনাদবধ কাব্যের ৬ষ্ঠ স্বর্গে পাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের কবিতার মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের সবাইকে তোমরা এই কবিতার আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানাবে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, কবিতাটা যেহেতু একটু দুর্বোধ্য, তোমরা সবাই সামনে আগে বই রাখো। আমি লাইন বাই লাইন আলোচনা করব এবং কিছু কিছু শব্দের অর্থ তোমাদের লিখে রাখতে হবে, তবেই কবিতাটি তোমরা পানির মতো সহজ করে বুঝতে পারবে। এই কবিতায় আমরা দেখব ইন্দ্রজিৎ তথা মেঘনাদ একজন মহান বীর, দেশপ্রেমিক। আর অন্যদিকে আমরা দেখব লক্ষণ এবং রাম হচ্ছে নিকৃষ্ট, আর বিভীষণ হচ্ছে মির্জাফরের মতো একজন বিশ্বাসঘাতক চরিত্র। যখন লক্ষণ সশস্ত্র অবস্থায় মেঘনাদকে আক্রমণ করে বসলেন, তখন মেঘনাদ ছুটে যাচ্ছিলেন অস্ত্রাগারে অস্ত্র আনতে, কিন্তু বিভীষণ আপন চাচা হয়েও তার পথ রোধ করে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ লক্ষণের সঙ্গে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন লঙ্কাপুরীর রাজার আসনে বসার জন্য, কারণ তিনি জানতেন মেঘনাদকে হত্যা করতে পারলেই তিনি লঙ্কার অর্থাৎ রাক্ষসপুরীর রাজার আসনে বসতে পারবেন। আর সে কারণেই তিনি মেঘনাদের পথ রোধ করে দাঁড়িয়েছেন। আর মেঘনাদের পথ যখন তিনি রোধ করে দাঁড়িয়েছিলেন, তখন চাচাকে দেখেই ইন্দ্রজিতের যে ভাবভাবনা, সেই ভাবভাবনার মধ্য দিয়েই আমাদের কবিতা শুরু হয়েছে। চাচাকে দেখেই তিনি বলে উঠলেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। খেয়াল করো, অরিন্দম, অরিন্দম, অরি মানে শত্রু, আর অরিকে দমন করে যে, সেই হচ্ছে অরিন্দম। আর এখানে অরিন্দম বলতে ইন্দ্রজিৎ তথা মেঘনাদকে বোঝাচ্ছে। বিষাদে, বিষাদে মানে কষ্ট ভরা মনে। জানিনু, জানিনু মানে জানলাম, জানিনু মানে জানলাম। পশিল, পশিল মানে পৌঁছিল। রক্ষপুরে, রক্ষপুরে মানে রাক্ষসপুরীতে, অর্থাৎ লঙ্কাপুরীতে, যে লঙ্কাপুরী স্বর্ণ দিয়ে তৈরি, দ্বীপতুল্য রাজ্য। অর্থাৎ মেঘনাদ বলছে, এতক্ষণে বুঝতে পারলাম, চাচাকে দেখে তিনি বুঝে ফেলেছেন যে ব্যাপক ষড়যন্ত্র চলছে। আর চাচাকে দেখেই তিনি বলছেন যে এতক্ষণে বুঝতে পারলাম লক্ষণ রাক্ষসপুরীতে কিভাবে এসে উপস্থিত হয়েছে। তারপর দেখো, হায় তাত উচিত কি তব এ কাজ, হায় তাত উচিত কি তব এ কাজ। তাত, তাত মানে পিতার তুল্য, পিতার মতো। তব, তব মানে তোমার। চাচাকে উদ্দেশ্য করে মেঘনাদ বলছে বিভীষণকে, হে পিতৃতুল্য চাচা, তোমার কি এ কাজ করা ঠিক হয়েছে? ঠিক হয়নি।
তুমি আমার চাচা, তুমি এই কাজ করতে পারো? তুমি কি এতটাই নিকৃষ্ট? তারপর দেখো, নিকষাসতী তোমার জননী, সহদর রক্ষশ্রেষ্ঠ, শলী শম্ভু নিবু কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। খেয়াল করো, নিকষাসতী, নিকষাসতী হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের মাতা। তিনি একজন মহান মহীয়সী রমণী। সহদর মানে আপন ভাই,